আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। একটা বিষয় খুব পরিষ্কার করে নেওয়া ভালো এবং কেউ যদি নির্মোহভাবে নিরাসক্তভাবে আমার কথা শুনে থাকেন তাহলে নিশ্চয়ই স্বীকার করবেন যারা বাংলাদেশের নির্বাচন চায়, দ্রুততার সঙ্গে চায়, দ্রুততম সময়ে চায়, আমি তাদের মধ্যে একজন। এটা বললেও বোধহয় অত্যুক্তি হবে না বা বাড়িয়ে বলা হবে না, যদি আমি নিজেই বলছি যে আমি বোধহয় তাদের মধ্যে অন্যতম। কনসিস্টেন্টলি নির্বাচনের কথা বলছি এবং দ্রুততম সময়ে নির্বাচনের কথা বলছি, যেটা সম্ভব বলে আমি মনে করি। একই সঙ্গে আমি বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সিজিএস এর পক্ষ থেকে আমরা পলিটিক্স ল্যাব শুরু করেছি ইয়াং পলিটিশিয়ানদের নিয়ে, যারা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তাদের নিয়ে। আজকে সকালে একটা সেশন ছিল এবং সেশনে আমি অংশগ্রহণকারীদের জিজ্ঞেস করছিলাম, তারা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, কি মনে করেন, তারা বিশ্বাস করেন কিনা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। একজনও বলেননি যে তারা বিশ্বাস করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমাকে বিশ্বাস করুন, এবং বোধ করি যারা সেখানে ছিলেন তারাও শুনছেন আমার কথা। বা আমি যদি ভুল বা মিথ্যে বলে থাকি তাহলে তারা কন্টেস্ট করতে পারেন। কেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না? আমি মনে করি যে সরকারের ভেতরে থাকা একটা গুরুত্বপূর্ণ অংশ এবং রাজনীতিতে এই মুহূর্তে খানিকটা দাপট দেখানো একটা অংশ, তারা আসলে নির্বাচনটা চায় না। হ্যাঁ, তারা অনেক ভালো ভালো কিছু চায়, তারা সংস্কার চায়, তারা বিচার চায়, আমরাও বিচার চাই, আমরাও সংস্কার চাই। কিন্তু আমাদের সঙ্গে তাদের চাওয়ার পার্থক্যটা এই যে তারা আসলে এই চাওয়াটার ব্যাপারে আন্তরিক নন। তারা আসলে এই চাওয়া দিয়ে এই অজুহাতে নির্বাচনটাকে বিলম্বিত করতে চান। কেন চান? সরকারে যারা আছেন তারা কিছুদিন আরো বেশি ক্ষমতায় থাকতে পারলেন, ভবিষ্যতে তাদের পছন্দ মতো কাউকে যদি ক্ষমতায় টেনে টেনে আনা যায় সেই কারণে চান। ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা চান তারা চান যে একটু বিলম্বিত হলে তাদের প্রস্তুতিটা ভালো হয়। ওই যে পরীক্ষার সময় যেরকম অবস্থা, অনেক ছাত্রছাত্রী যতবারই আপনি পরীক্ষা পেছান, ওই পরীক্ষা পেছানোর একটা দাবি তাদের সবসময় থাকে। তারা মনে করে পরীক্ষা পেছালেই বোধহয় তারা ভালো করবেন, যদিও তারা কোনোদিনই ভালো করে না। তো এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এই রাজনৈতিক শক্তিগুলো দেখছে এবং মনে করছে যে ইতিহাসের এটাই হচ্ছে মোক্ষম সময় তাদের জন্য সবকিছু গুছিয়ে নেবার। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোক ঢোকাতে পাচ্ছেন, ব্যবসা বাণিজ্য গুছিয়ে নিতে পাচ্ছেন, এবং ভবিষ্যতে যদি প্রশাসনিক একটা অভ্যুত্থান করা যায় সেরকম একটা পরিকল্পনা, কারণ জনগণ তাদেরকে কোনোদিন সমর্থন করবে না। সো এইসব অজুহাতে এই যেমন ধরেন এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন, আরো বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দাবির কোনো শেষ নেই। পিআর চাই, স্থানীয় সরকারের নির্বাচন চাই, ছাত্র সংসদগুলোর নির্বাচন চাই, জুলাই সনদের বাস্তবায়ন চাই, গণপরিষদের নির্বাচন চাই, সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন চাই, এলএফও চাই, এক্সিকিউটিভ অর্ডারে এটা করতে হবে, ওটা করতে হবে, অনেক চাওয়া তাদের। এবং চাইতে চাইতে এই যে জুলাই সনদ যেটা তৈরি হচ্ছে, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই জুলাই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে না। এবং ওই যে শর্ত কিভাবে বাস্তবায়ন হবে তার জন্য ইতিমধ্যে এক্সপার্টদের সঙ্গে ঐকমত্য কমিশন আলোচনা শুরু করেছে। এই বাস্তবায়ন করাটা নিয়ে একটা বড় সমস্যা। প্রথম কথা হচ্ছে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না, চাপিয়ে দিয়ে কোনো কিছু হয় না, এটা মনস্তত্ত্বে। এই যে সংস্কার বলছি না, আপনার মনস্তত্ত্বে যদি থাকে, আপনি মাইন্ডসেটে যদি পরিবর্তন আনেন, আপনি আপনার রাজনৈতিক সংস্কৃতিতে যদি পরিবর্তন আনেন, তাহলে এগুলো হবে। অন্যথায় এগুলো কাউকে দিয়ে জোর করে করানো যাবে না। সো এরা মনে করেন যে এই নির্বাচনটা আসলে এখন চায় না। এদিকে সরকারের দিকে তাকান, অনেকেই বলছেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস তো চাইছেন, তিনি ঘোষণা দিয়েছেন, তার মতো একজন ব্যক্তি ঘোষণা দিয়ে কিভাবে এখান থেকে সরবেন? সরকারের দিক থেকে আমরা এই বার্তাও পাচ্ছি
কোনো শক্তি একদিনের জন্য নির্বাচন পেছাতে পারবে না। শুনতে এগুলো ভালো লাগে, কিন্তু ইতিহাস থেকে আমরা জানি যে নির্বাচনের তারিখ ঘোষণা করলেই নির্বাচন হয় তার কোনো গ্যারান্টি নেই। এরা হয়তো শুরু করবেন, চেষ্টা করতে পারবেন না। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত ভালো মানুষ, সম্মানিত মানুষ, আমাদের গর্বের মানুষ, তাকে নিয়ে আমরা গর্ব করি। কিন্তু বাজারে কথা প্রচলিত আছে যে তিনি তার যেহেতু অন্তত পুত্র সন্তানের প্রতি এক ধরনের বিশেষ দরদ তার মধ্যে তৈরি হয়েছে, তিনি পুত্রতুল্য মনে করেন অন্তত দুজন উপদেষ্টাকে, ছাত্র উপদেষ্টাকে। তিনজন কিনা, কারণ একজন নাই, আমি বলতে পারছি না, এরকম কথাও কিন্তু চালু আছে। যে কারণেই এই যে ধরেন একজন উপদেষ্টা হাঁসের মাংস খাওয়ার তার খুব শখ, ইদানিং আবার মানুষের মধ্যে থেকে হাঁসের মাংস খাওয়ার বেশ প্রীতি। তো তিনি গভীর রাত পর্যন্ত দেশের জন্য কাজ টাজ করে তিনি হাঁসের মাংস খেতে 300 ফিটে যান। দোকান বন্ধ হয়ে যায় ভোরবেলা, তখন তিনি ওয়েস্টিনে যান। আপনি মিলান 300 ফিট থেকে ওয়েস্টিন, এবং ওয়েস্টিনে নানান কথা বলে। তার এত ওয়েস্টিনে যাবার অর্থবিত্ত আসলো কোত্থেকে, কারা সেখানে তাকে থাকে, সেখানে কি হয়, নানা রকমের প্রশ্ন আছে। আমি সেসব নিন্দুকদের আলোচনায় নাইবা গেলাম। কিন্তু আমার প্রশ্ন, এই উপদেশটাই তিনি যোগ্য না হওয়া সত্ত্বেও অস্ত্রের লাইসেন্স নিয়েছেন, সেটা আবার বিমানবন্দর দিয়ে অস্ত্রের অংশ মানে ম্যাগজিনটা নিয়ে যাচ্ছিলেন, ধরা পড়লে স্ক্যানিংয়ে। সেটা উনি ভুলে নিয়ে গেছেন, বলেছেন। এরকম ভুল করলে রাষ্ট্র কিভাবে চলবে, সেই প্রশ্ন তো তোলাই যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেটা তিনি নিয়েছেন, বলেছেন তার নিরাপত্তার সংকট। রাষ্ট্র তো তাকে নিরাপত্তার ব্যবস্থা করছে, এবং সেই নিরাপত্তা দিতে গিয়ে রাষ্ট্রের জনগণের অর্থে খরচ হয়, কিন্তু সেই নিরাপত্তা যথেষ্ট না, তার নিজের নিরাপত্তা দরকার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তার যদি এতই সংকট, তাহলে এই উপদেশটা কি করে, প্রায়শই তার ভাষায়, আমার ভাষা না, তিনি 300 ফিটে মোটরসাইকেলে করে যান হাঁসের মাংস খেতে। আচ্ছা, না হয় একদিন গেলেন, শখ করে যেতেই পারেন, উপদেষ্টারাও মানুষ, মন্ত্রীরাও মানুষ, সংসদের যেতেই পারেন। কিন্তু আপনি যখন নিয়মিত যান, আপনার যদি লাইফ থ্রেট থাকে, তাহলে যারা আপনার জন্য থ্রেট তারা তো নিশ্চয়ই আপনাকে ফলো করে, এবং যখন আপনি তারা জানে যে আপনি নিয়মিত ওখানে যান, তাহলে যে আপনার ঝুঁকি বেশি। কারো কোনো কথা নেই, প্রফেসর মোহাম্মদ ইউনূসেরও কোনো কথা নেই, সে ম্যাগজিনের সময় কোনো কথা নেই, এখনো কোনো কথা নেই। দুর্নীতির প্রচুর অভিযোগ ওঠে, উপদেষ্টাদের বিরুদ্ধে কোনো কথা নেই। এই উপদেষ্টা আবার বলছেন যে তিনি নির্বাচনের স্ক্যাজুয়াল ঘোষণা হলে পদত্যাগ করবেন। কেন পদত্যাগ করবেন? হয়তো ইলেকশন করলেও করতে পারেন, কোন দল থেকে করবেন সিদ্ধান্ত নেননি। ওদিকে নাহিদ ইসলাম বলছেন এনসিপির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আবার আমরা ভিডিওতে দেখি মাস্ক পরে তিনি এনসিপির সভায় যোগ দেন রাতের বেলা। এই উপদেষ্টারই, এই যে ছাত্র উপদেষ্টা হিসেবে যারা আছেন, তারা দেখেছি এনসিপি যখন গঠন করা হয়, তখন একটা সার্ভে ফর্ম তারা দিয়েছিলেন জনগণের উদ্দেশ্যে। এই উপদেষ্টারা সেটা শেয়ার করেছিলেন তাদের ফেসবুক পেজে। সংযোগটা কিন্তু আমরা বুঝি, ওনারা স্বীকার করতে না চাইলেও। আবার এই উপদেষ্টাকে কেন্দ্র করে আরেকটা ভিডিওতে ভাইরাল দেখলাম দুর্নীতির অভিযোগ, কোথায় চাঁদাবাজি করতে গেছেন এবং তিনি সেটা অন্য জায়গা থেকে নিয়ন্ত্রণ করছেন, এইসব অভিযোগ। কিন্তু এতে এদের কিছু হয় না। সে কারণেই আমার সংশয় যে আসলে নির্বাচনটা হবে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি হয় আমি কি বলবো? আমার কথা মিলল না, প্রথম কথা। স্বীকার করে নিলাম যে আমার প্রেডিকশন ঠিক নয়। রাজনীতিতে তো আর 2 2 4 মেলানো যায় না, রাজনীতির অঙ্ক ভিন্ন। কিন্তু আমি এটা জোর গলায় বলি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হলেও আসলে সেটা কোনো নির্বাচন হবে না। নির্বাচন বলতে, যে নির্বাচনের জন্য মানুষ রক্ত দিয়েছে, যে নির্বাচনে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং ফলাফলে তার প্রতিফলন থাকবে, যেই নির্বাচনে মানুষের সামনে বাছাই করবার সুযোগ থাকে, ভালো মন্দ দেখবার সুযোগ থাকবে, সেই নির্বাচন এটা হচ্ছে না। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য
ক্রেডিবল বলি, পার্টিসিপেটরি বলি, ইনক্লুসিভ বলি, অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, আন্তর্জাতিক মানসম্পন্ন, ওই সব নির্বাচনের ধারে কাছেই নির্বাচন যাবে না। এই নির্বাচন হয়তো যারা ক্ষমতায় যাবেন যাবার স্বপ্ন টপ্ন দেখছেন, তারা হয়তো ভাগাভাগি করেও একটা নির্বাচন করতে পারেন। আমি শিওর এই ভাগাভাগি, এই আসন ছেড়ে দিয়ে একে দিয়ে ওকে দিয়ে ফলাফল ভালো হবে না। আপনি হয়তো দিতে পারেন, নিতে পারেন, কিন্তু মানুষ তো আসলে সেটা চায় না। ধরেন কোনো একটা নির্বাচনী এলাকায় বিএনপির একজন ভালো প্রার্থী, খুবই ভালো প্রার্থী, রাজনৈতিক সমীকরণের স্বার্থে বিএনপির সেই সিটটা একেবারেই অপরিচিত, যার সমর্থন নেই, সেরকম একটা দলের একজন নেতাকে দিলেন। নির্বাচন কমিশন এখন বলছে যে এক দলের নেতা আরেক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন না। এই প্রসঙ্গ নিয়ে বিতর্ক থাকতে পারে, এই সিদ্ধান্ত তারা ইমপ্লিমেন্ট শেষ পর্যন্ত করতে পারবেন কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আবার প্রশ্ন হচ্ছে যে পারুন কিংবা না পারুন, প্রথম কথা হচ্ছে ধরেন XYZ পার্টির একজন নির্বাচন করছেন ধানের শীষ নিয়ে নয়, কিন্তু ধানের শীষের প্রার্থী সেখানে নেই, অর্থাৎ ধানের শীষ বা বিএনপি তাকে সমর্থন দিল। চিত্রটা কি দাঁড়ালো? বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত মার্কা দেখে ভোট দেয়, ধানের শীষ, নৌকা, লাঙল, দাড়িপাল্লা এইসব দেখে ভোট দেবে। যখন সে ধানের শীষ দেখবে না, নৌকাতে তো আপনি বাইরেই রাখছেন, তখন তার পছন্দ কি হবে? সে কিন্তু নাম সর্বস্ব রাজনৈতিক দলের নেতার অপরিচিত প্রতীকে ভোট দেবে না, সে ভোট দেবে তখন দাড়িপাল্লায়। লাঙল থাকলে কেউ কেউ লাঙলও দিতে পারেন, কিন্তু তাদের আসলে সেখানে ভোট পাওয়ার কথা না। এটা বিপদ না আপদ হবে আগামী দিনে সেটা আমি বলতে পারছি না। এটা একটা চিত্র। আবার ধরেন ধানের শীষ নিয়ে করলেন ওই ছোট দলের প্রার্থী, কিন্তু ওই এলাকার মানুষ বা বিএনপির নেতাকর্মীরা বা এখানে আওয়ামী লীগ হতে পারে, অন্য কেউ, তারা কি প্রস্তুত ওই দলটিকে ভোট দেওয়ার জন্য, ওই ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য? তার তো একজন নেতা যাকে কেন্দ্র করে সে নিজের মনোজগৎ তৈরি করেছে, সেই লোকটার সঙ্গে তাদের এক ধরনের সম্পর্ক আছে, তাকে ভোট না দিয়ে দিতে হবে অন্য আরেকজনকে। আবার যেই ধরেন এই লোকটা হয়তো বিএনপি বা আওয়ামী লীগ বা জামাতের আদর্শে বিশ্বাস করে, ওই দলটির আদর্শেই বিশ্বাস করে না। বিএনপি হয়তো একটা মধ্যপন্থার বা ডানের দিকে ঝুঁকে পড়া রাজনৈতিক দল, তাকে হয়তো একটা বামপন্থী তার সমর্থকদের ভোটারদের ভোট দিতে হবে একজন বামপন্থীকে। এটা কি যৌক্তিক? একদমই না। সেরকম ভাগাভাগি করে একটা নির্বাচন করলেও করতে পারেন, সেটারও আমি সম্ভাবনা দেখি না। কিন্তু রাজনীতিতে অনেক কিছু হয়, শেষ কথা বলে কেউ কিছু নেই। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শেষ কথা বলবে কে শেষ নাহি চেয়ে। তো আমরা তো আর শেষ কথা বলতে পারি না। তো সব মিলিয়ে আমি যেটা দেখি, নির্বাচনটা দেখি না, এক ধরনের ক্যাওয়াজ, কনফিউশন, অস্থিতিশীলতা, অনিশ্চয়তায় ভরপুর বাংলাদেশ আমি সামনের দিনগুলোতে দেখছি। এটাকে ঠিকঠাক করবার কোনো উদ্যোগ নেই। আপনি পুলিশ কবে ঠিক করবেন, প্রশাসন কবে ঠিক করবেন? নির্বাচন তো এভাবে হয় না। আর এই যে নির্বাচন তো একদিনের বিষয় না। ওই যে উপদেষ্টা বললেন 2 মাস আগে পদত্যাগ করবেন বা 3 মাস আগে, নির্বাচন তো আমি মনে করি এখন থেকেই শুরু হয়েছে। প্রতিটা দিন নির্বাচনের দিনের মতো। প্রত্যেকটা রাজনৈতিক দলের অ্যাক্টিভিটিস নির্বাচন মুখে। তো সরকার কিভাবে নিরপেক্ষ? এই সরকার কি নিরপেক্ষ? আমি মনে করি না। এই সরকারকে নির্বাচন করতে সক্ষম? আমি মনে করি না। সো সিনারিও, আমি নির্বাচন চাই, ফেব্রুয়ারিতে হোক, ডিসেম্বরে হোক, যখনই হোক, যত আগে হয় ভালো। ফেব্রুয়ারিতে হলেও আমার কোনো অসুবিধা নেই, আমার কিচ্ছু যায় আসে না। আমি দেশের একজন নাগরিক, দেশের ভালো হলে ভালো। আমি প্রার্থীও না, কোনো দলের প্রতি আমার সমর্থন নেই, সংশ্লিষ্টতা নেই। কিন্তু আমি দেখি না ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয় সেটা একটা যেন তেন ম্যানিপুলেটেড ইলেকশন হবে। আমি মনে করি না নির্বাচন করবার জন্য এই সরকার নিরপেক্ষ। আমি বিশ্বাস করি না বা দেখতে পাই না একটা নির্বাচন করবার জন্য যে সক্ষমতা দরকার সেটা এই সরকারের আছে। এবং অনেকগুলো ঝুঁকির মধ্যে আরেকটা ঝুঁকি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে আপনি আইনি প্রক্রিয়ার বাইরে রেখে, মানে তার তো ব্যক্তিবর্গের বিচার হয়তো করছেন, বিচারে কোনো অগ্রগতি নেই, বিচারটা হওয়া দরকার, এইসব অপরাধের কোনো ক্ষমা নেই, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে আপনি রাজনীতির নির্বাচনের বাইরে রেখে
বাংলাদেশে একটা নির্বাচন করবেন আর আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে, আর আওয়ামী লীগের তো মিত্রও আছে কিছু প্রভাবশালী, সেটা মাথায় রাখা খুব জরুরি। নির্বাচনের পরে যেমন সমস্যা হবে, নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে দেশে এবং দেশের বাইরে, নির্বাচনের আগেও আসলে অনেক রকমের ঝুঁকি তৈরি হবে। সেই ঝুঁকি তৈরি করবার কাজে শুধু আওয়ামী লীগে ব্যস্ত থাকবে না, আওয়ামী লীগের নামে অন্যরা ব্যস্ত থাকবে, আর আওয়ামী লীগও অন্যদের মধ্যে ঢুকে পড়ে এইসব অস্থিরতা তৈরিতে নিজেদেরকে নিয়োজিত করবে এবং সেই ঝুঁকি সামলানো খুব কঠিন হবে। কাজেই সুস্থ রাজনীতির চিন্তা বাদ দিয়ে এইসব অসুস্থ প্রক্রিয়ার মধ্যে ঢুকে বিশেষ কাউকে সমর্থন করা, বিশেষ কাউকে দূরে রাখা, এই প্রক্রিয়ার মধ্যে থাকলে দেশের জন্য বড় বিপদ। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।